ভৌতিক অলৌকিকে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতকালে পিকনিক করতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, তাই না? বিশেষ করে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দিনগুলো। আজকে এইরকমই একটা পিকনিকের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা আমার কাছে মেলে এসেছে। যিনি মেল করেছেন উনি তাপসী, ডুয়ার্স থেকে। উনি যেমনভাবে লিখেছেন আমি ঠিক তেমনভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমি তাপসী, ডুয়ার্স থেকে। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। তখন আমি ক্লাস 11-এ পড়তাম। প্রত্যেক বছর 31শে ডিসেম্বরে আমাদের পাড়াতে বড় করে পিকনিক করা হতো। সকলে মিলে ভীষণই আনন্দ করে দিনটা কাটাতাম। সেই বছর সকলে মিলে আলোচনা করে ঠিক করলো যে এই বছর দূরে কোথাও পিকনিকে যাবে। তাই আমরা সবাই ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। পিকনিকের দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। খুব আনন্দ করতে করতে বাসে করে গিয়ে পৌঁছালাম ওই জায়গাটাতে। তারপর সকলে মিলে একটা জায়গা ঠিক করে সেইখানে জিনিসপত্র রেখে বসার জায়গা তৈরি করা হলো। আস্তে আস্তে সকালের খাওয়া শেষ হওয়ার পর যে যার মতন খেলাধুলা আর গল্পে ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে রান্নার ঠাকুর দুপুরের রান্নার জোগাড় করছে, আর এইদিকে আমিও আমার দুজন সমবয়সীর সাথে গল্পে মেতেছিলাম। গল্পের মাঝেই আমার একটা ফোন আসে। এত হই হুল্লোড় আর গান বাজনার আওয়াজের জন্য আমি ফোনটা নিয়ে একটু দূরে সরে যাই। আমরা বসার জন্য যে জায়গাটা ঠিক করেছিলাম সেই জায়গাটা ছিল একটু ফাঁকা ফাঁকা, আর তার থেকে একটু দূরে সারি দিয়ে অনেকগুলো গাছ লাগানো ছিল। মনে হচ্ছিল দেখে জঙ্গল। ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে আমি জঙ্গলটার ভিতরে গিয়ে দাঁড়াই। কথা বলতে বলতে হঠাৎ আমার মনে হয় আমার ঘাড়ের কাছে কারোর যেন নিঃশ্বাস পড়ল। আমি পেছন ঘুরে তাকাতেই দেখি কেউ নেই, ওইখানে আমি একা। এবং আমি তখন খেয়াল করি যে আমি আমাদের পিকনিকের জায়গাটা থেকে সরে এসে জঙ্গলের কিছুটা ভেতরে ঢুকে গেছি। প্রথমে ব্যাপারটাকে অতটা গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর আবারও যখন নিজের ঘাড়ের কাছে নিঃশ্বাসটা পেলাম, তখন গাটা একটু ছমছম করেই উঠেছিল। তখন আমি আর কথা না বলে ফোনটা রেখে ওইখান থেকে বেরিয়ে আসি। কিন্তু পিকনিকের জায়গাতে এসেও আমার মনে হতে থাকে আমার পেছনে যেন কেউ একটা আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। যেন কেউ আমাকে লুকিয়ে ফলো করছে। ওই ঘটনার পর আমি কেমনই একটা হয়ে গেছিলাম। সবার সাথে স্বাভাবিক হতে পারছিলাম না। আমি যেন ওইখানে থেকেও ওইখানে ছিলাম না। তারপর যথারীতি সকলে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে থাকে। সবাই একে একে বাসে উঠে গেলে আমি বাসে উঠতে যাওয়ার সময় আমার আবারও কেমন একটা মনে হওয়াতে আমি পেছন ঘুরে দেখি। পেছন ঘুরতেই আমি দেখি জঙ্গলটার ঠিক সামনে ধোঁয়াটে মতো একটা অবয়ব। তখন আমি মুখটা ঘুরিয়ে নিলেও পরক্ষণে তাকাতেই দেখি আর কিছু নেই। ওই জিনিসটা দেখার পর আমি বেশ ভয়ই পেয়েছিলাম। বাসটা ছাড়ার কিছুক্ষণ পর থেকে আমার অস্বাভাবিক গরম লাগতে থাকে। আশ্চর্যের ব্যাপার হলো ডিসেম্বরের ওই ঠান্ডাতেও আমার প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছিল। আস্তে আস্তে আমার শরীরটা খারাপ লাগতে শুরু করে। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছিল। তাই আমি পাশের জানালাটা খুলে সিটেই চোখটা বন্ধ করে একটু হেলান দিই। এক্স্যাক্ট সময়টা আমার ঠিক মনে নেই, কিন্তু ধরুন ওই 6:30টার দিক করে আমরা বাড়িতে ফিরি। সন্ধ্যের দিকটা একটু ঠিক থাকলেও মাঝরাত থেকে আমার প্রবল জ্বর আসে। সাময়িকভাবে জ্বরটা কমে গেলেও রাত্রে ঘুমের মধ্যে আমি যখন ওই অবয়বটাকে দেখি তখন নাকি প্রচণ্ড ভয় পেয়ে আমি চিৎকার করতে থাকি, এবং তখন আবারও আমার জ্বর আসে। রাতের এই ভয় পেয়ে চিৎকার করা আর জ্বর আসাটা পরের দিন মার কাছ থেকে আমার শোনা। তখন আমার মনের মধ্যে ভয়টা আরও চেপে বসে। আমি ভেবেছিলাম ওই ঘটনাটা হয়তো ওইখানেই শেষ হয়ে গেছে, কিন্তু তার রেশ যে এখনও রয়েছে সেটা ভেবেই আমার মনের মধ্যে তীব্রভাবে আরও ভয় ডানা বাঁধতে থাকে। পরের দিন সকালে আমি একটু স্বাভাবিক হওয়ার পর মা আমাকে জিজ্ঞেস করেছিল আমি চিৎকার কেন করছিলাম। তখন আমি মাকে পুরো ঘটনাটা না বলে দুঃস্বপ্ন দেখেছি বলে ব্যাপারটা এড়িয়ে গেছিলাম। এরপর থেকে প্রতিদিন সকাল থেকে আমি ঠিক থাকলেও
রোজ রাতে আমি সেই অবাককে দেখতে শুরু করি, আর যেই মুহূর্তে তাকে দেখি তখনই আমার প্রবল জ্বর আসে। বেশ কয়েকদিন এরকম চলতে থাকায় বাবা মা আমাকে ডাক্তার দেখায়। ডাক্তারের দেওয়া ওষুধ খেয়েও আগের মতোই দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাত্রে আমার জ্বর আসা বন্ধ হয় না। ধীরে ধীরে আমার শরীর শুকিয়ে যেতে থাকে, আমার চোখ মুখ পুরো বসে যায়। আমার অবস্থা দেখে বাড়ির লোকেরা চিন্তায় পড়ে গেছিল। এরপর একদিন সকালবেলা মা আমাকে জিজ্ঞেস করে যে আমি রাত্রে কি এমন দুঃস্বপ্ন দেখি যে ভয় পেয়ে এত চিৎকার করি। তখন আমি আর চেপে রাখতে না পেরে সেই পিকনিকের দিন থেকে আজ পর্যন্ত আমার সাথে যা যা ঘটেছে সবটা মাকে খুলে বলি। মা ঘটনাগুলো শুনে অবাক তো হয়ই, সাথে ভীষণ ভয়ও পায়। তারপর বিষয়টা বাবাকে জানালে বাবা খোঁজ খবর করে এবং একদিন সন্ধ্যের সময় আমাকে আমাদের এইখানেরই এক জাগ্রত কালী মন্দিরে নিয়ে যায়। মন্দিরের পুরোহিত মা বাবার কাছে ঘটনাটা শোনার পর আমাকে দেখেন এবং ধ্যানে বসেন। ধ্যান ভাঙার পর উনি আমাদের যা বলেছিলেন সেইটা শুনে আমরা তিনজনে প্রচণ্ড ভয়ে আঁতকে উঠেছিলাম। উনি বলেছিলেন খুব খারাপ কিছু একটা নজর দিয়েছে আমার ওপর। পিকনিকের দিন আমি ফোনে কথা বলতে বলতে যে জঙ্গলটায় ঢুকেছিলাম সেই জঙ্গলটা তার ছিল। আমি তার জায়গায় ঢোকায় সে অসন্তুষ্ট হয়েছিল। যেহেতু আমি বেশিক্ষণ ওইখানে থাকিনি, তাই সে আমার বড় কোনো ক্ষতি করতে পারেনি। মন্দিরের পুরোহিত মশাই বলেছিলেন চিন্তার কোনো কারণ নেই, উনি একটা কবচ করে দেবেন এবং মায়ের প্রসাদী ফুল দেবেন, সেইটা আমার বালিশের নিচে রাখতে হবে। আর সেই দিনই উনি আমাকে ঝেড়েও দিয়েছিলেন আর বলেছিলেন আর ভয় পাওয়ার কিছু নেই। ওনার কথা মতন সমস্ত কাজ করার পর ওই দুঃস্বপ্ন আর আমি কোনোদিন দেখিনি। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি। এই ছিল আজকের ঘটনা। এই জন্যই মনে হয় বড়রা বলে না জেনে শুনে সব জায়গায় যাওয়া উচিত না, আর উনি ঠিক এই ভুলটাই করেছিলেন। আপনারা কি কেউ এইরকম ভুল করেছেন? যদি আপনাদের কাছেও এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে ভিডিওতে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আইডিতে মেল করে জানাবেন। আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ঘটনাটা তাহলে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রিপশন দিয়ে দেবেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।